উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ভাই বোনেরা কেমন আছো সবাই? আমি বুঝতেই পারছি তোমাদের অবস্থা এখন কীরকম পরিস্থিতিতে আছে। কেন? কারণ একদিকে পর্ষদের মডেল প্রশ্ন, অপরদিকে এখনো টেস্ট পেপারের মডেলেরই সমস্ত অ্যান্সার কমপ্লিট হয়নি। তাহলে এই যে দুয়ের টানাপোড়ন, একদিকে মডেল প্রশ্ন, অপরদিকে তোমাদের টেস্ট পেপার, কিভাবে এই অল্প সময়ে সমস্তটা গুছিয়ে নেবে, কিভাবে সমস্ত অ্যান্সার এই অল্প সময়ে তৈরি করে প্র্যাকটিস করে পরীক্ষার মান আরও ভালো করবে, তোমরা খুঁজে পাচ্ছ না। তাহলে সেই বিষয়টা যাতে তোমাদের মধ্যে না আসে, এই অল্প সময়ে তোমরা যাতে তোমাদের পরীক্ষার যে মান, সেই মানটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাও, তার জন্য অমল ক্লাসেসের তরফ থেকে এই বাংলার মডেলের সমস্ত অ্যান্সার কিন্তু তোমাদেরকে করে দেওয়া হবে। হ্যাঁ, একদমই পিডিএফ সহ তোমরা পেয়ে যাবে এর মডেলের অ্যান্সার পত্র, অর্থাৎ সমস্ত উত্তরটা গুছিয়ে এবং সুন্দর সহজ সরল অ্যান্সার। তোমরা আগের যদি আমাদের ভিডিওগুলো দেখেছো, বিভিন্ন বিষয় ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা এডুকেশন, সেখানে দেখে নিয়েছো যে কত সহজ সরল করে আমরা আমাদের অ্যান্সারগুলোকে উপস্থাপন করি। বাংলাতেও তার ব্যতিক্রম নেই। বাংলাতেও এত সুন্দর ভাষায়, এত সহজ সরল ভাষায় এবং উত্তরের গুণগত মান এত সুন্দর, তোমরা একবার পড়লেই তফাৎটা বুঝতে পারবে। একদমই পড়ে দেখো অ্যান্সারগুলো কেমন হয়েছে। যদি মনে হয় যে না, খুব একটা ভালো হয়নি, তাহলে তোমরা ছেড়ে দাও। যদি পড়ে দেখার পর তোমাদের মনে হয় হ্যাঁ সত্যি তোমাদের কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করবে এবং কমেন্ট করে জানিও অ্যান্সারগুলো তোমাদের কেমন লাগছে। এই অ্যান্সার এমনভাবে করা হয়েছে যাতে তোমাদের মনেও থাকে, বুঝতেও সুবিধে হয় এবং তার পাশাপাশি সুন্দর করে কিন্তু তোমরা যাতে লিখে আসার পর তোমাদের নাম্বার খুব ভালো আসে, সেই কথাও কিন্তু মাথায় রেখে এই অ্যান্সারগুলো করা হয়েছে। তাহলে চলো একটু দেখে নিই। তোমাদের কাছে এটা ভেবে নিচ্ছি যে এই পর্ষদের যে মডেল প্রশ্ন সকলের কাছে আছে, যদি নাও থাকে সমস্যা নেই। প্রতিটি মডেলের যে মডেল অ্যান্সার রেডি করার আগে সেখানে কিন্তু প্রশ্নগুলোকে অ্যাটাচ করা আছে, সেখানে প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে এবং তার পাশাপাশি অ্যান্সারটাও পেয়ে যাবে। চলো একটু দেখে নিই কীভাবে সাজানো হয়েছে আমাদের এই অ্যান্সারগুলো। আমাদের যে রচনা আছে, সেই রচনাগুলো কিন্তু আমরা অ্যান্সার করে দিয়েছি। তাহলে সবার প্রথম প্রশ্ন কি আছে? ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি সার্থকতা আলোচনা করো। তোমরা বইয়ে অনেকভাবে অ্যান্সার পেয়েছো। একবার তোমাদের শুধু আমি এটাই বলবো যে অ্যান্সারটা পড়ে দেখো। কেমন? অ্যান্সারটা একবার পড়ে দেখো। যদি ভালো না লাগে না লাগবে, কিন্তু যদি ভালো লাগে এখনো সময় আছে, সুন্দর করে গুছিয়ে প্রয়োজন একটা প্রিন্ট আউট করে নাও এবং প্রিন্ট আউট করে তোমার বারবার করে রিভিশন করো। দেখবে এখান থেকে এক দুবার পড়লেই হয়ে যাবে। খুব সহজ সরল ভাষায় ব্যবহার করা হয়েছে, এমন না খুব জটিল ভাষা ব্যবহার করেছি আমি। খুব সহজ সরল ভাষা ব্যবহার করা আছে। তোমরা একবার পড়ে দেখো, দেখবে অতি সহজে তোমাদের মনেও থাকবে এবং বুঝতেও সুবিধা হবে। সবার প্রথম ছোট গল্প হিসেবে কত দূর সার্থকতা সেটা আলোচনার জন্য আমরা ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য দেখে নেব। সবার প্রথম কি করেছি আমি? সবার প্রথম যেটা করেছি সেটা হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য আমি দেখিয়েছি। যে ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য হলো অতি ক্ষুদ্র পরিসরে জীবনের কোনো গুরুত্বপূর্ণ বা খণ্ডকে আলোকিত করে তোলা। জীবনের কোনো গুরুত্বপূর্ণ খণ্ডকে আলোকিত করাই হচ্ছে ছোট গল্পের সব থেকে বড় বৈশিষ্ট্য। কিংবা বিচ্ছিন্ন কোনো ঘটনার মধ্য দিয়ে বিদ্রোহ বা বৃহৎ জীবনের রূপ প্রকাশ করাই হচ্ছে ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য। ক্ষুদ্রের মধ্যে বৃহত্তের, খণ্ডের মধ্যে সমগ্রের ইঙ্গিত দেওয়াই এবং গল্পের শেষে পাঠকের মনে এক ধরনের অতৃপ্তি বজায় রাখাই হচ্ছে ছোট গল্পের অন্যতম সার্থকতা। বোঝা গেল? ছোট গল্প যে হয় না, ছোট গল্প এমন এক প্রকার গল্প হবে যেখানে পাঠকদের মনে একদম শেষে গিয়ে একটা অতৃপ্তি থাকবে। একটা অতৃপ্তিটা যে বজায় রাখা, সেটাই হচ্ছে ছোট গল্পের সব থেকে বড় বৈশিষ্ট্য। সবার প্রথম ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো দিয়েছি, এরপরে হলুদ পোড়া গল্পের একটু প্রেক্ষাপট দিয়েছি। কি দেওয়া হয়েছে? হলুদ পোড়া গল্পের প্রেক্ষাপট দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে এই বৈশিষ্ট্যগুলো সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। 20-30 বছরের মধ্যে যে গ্রামে একটিও খুন হয়নি, সেই গ্রামেই 3 দিনের ব্যবধানে ঘটে যায় দুটো খুন। তাহলে এত সহজ সরল ভাবে দেওয়া হয়েছে। তোমরা একবার পিডিএফটা নিয়ে দেখো বা পিডিএফটা পড়ে দেখো, দেখবে অতি সহজে তোমাদের মনে থাকবে। যারা বলো না স্যার আমি ভুলে যাই বাংলা কখনো ভোলার জিনিসই নয়। একবার ভালোভাবে পড়তে হয়, বুঝতে হয়, জেনে নিতে হয়, তারপরে কখনোই ভুলবে না তোমরা।
আর এত সহজ সরল অ্যান্সার হলে তো আদতেও ভুলবে না, একবার দেখে নিও সবাই। এরপরে সবার প্রথমে কি দেওয়া হয়েছে, সবার প্রথমে দেওয়া হয়েছে ছোট গল্পের বৈশিষ্ট্য, তারপরে আমাদের হলুদ পোড়ার প্রেক্ষাপট, তারপরে মানসিক টানাপোড়েন। মানসিক টানাপোড়েন কার মধ্যে এসেছিল, মানসিক টানাপোড়েন এসেছিল শুভ্রার দাদা ধীরেনের মধ্যে, এবং সেই মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে ধীরে ধীরে কিভাবে এই কুসংস্কারের মধ্যে সে নিজেকে আবদ্ধ হয়ে যায়, বা একদিকে কুসংস্কার আরেকদিকে বিজ্ঞান মনস্কতার মধ্যে যে দ্বন্দ্ব ফুটে উঠেছিল সমস্তটা এখানে কিন্তু প্রকাশ করেছি আমি। এরপরে কি আছে, এরপরে আছে সমাপ্তি ও পাঠকের অনুভূতি, এবং শেষে যে সমাপ্তিটা আমরা পেয়েছি এবং সেই সমাপ্তি থেকে পাঠকের মনে যে অনুভূতি এসেছে সেইটা সম্পর্কে আমি একটু তোমাদের কাছে আলোচনা করেছি, এবং সুতরাং শেষে করেছি যে সুতরাং বলা যায় ছোট গল্পের সমস্ত বৈশিষ্ট্যের সমৃদ্ধ হয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি একটি সার্থক ছোট গল্পে পরিণত হয়েছে। এই অ্যান্সারটা যদি তোমরা একবার করে মুখস্থ করো বা পরীক্ষার খাতায় লিখে আসতে পারো ঠিকঠাক ভাবে, আমি তোমাদের কথা দিচ্ছি সব থেকে ভালো নাম্বার অন্যান্য লেখার থেকে এখানে কিন্তু যথেষ্ট ভালো নাম্বার তোমরা পাবে। এরপর কি আছে, নিজেকে বড় প্রয়োজনীয় হলো হঠাৎ। নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ, কেন কোন কথা শুনে গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয়েছিল এবং গৌরবীর এমন অনুভূতির কারণ বিশ্লেষণ করো। কি আছে, মহেশ্বতা দেবীর হারুন সালেমের মাসি গল্পে কেন্দ্রীয় চরিত্র সহায় সম্বলহীনা গৌরবী। তাহলে মহেশ্বতা দেবীর যে হারুন সালেমের মাসি গল্প আছে সেই গল্পে সহায় সম্বলহীনা যে গৌরবী আছে সেই গৌরবী কিন্তু এই গল্পের সব থেকে কেন্দ্রীয় চরিত্র। অপরদিকে কি আছে, অপরদিকে পিতৃমাতৃহীন অসহায় হারা যখন বলে মৃত্যুর আগে তার মা তাকে বলে গিয়েছিল যে মাসির পা ধরে পড়ে থাকবি, তখন গৌরবী নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয়। অর্থাৎ যখন হারার মা মারা যায়, হারাকে বলে গিয়েছিল যে মাসির পা ধরে পড়ে থাকবি। এই যে বিষয়টা শোনার পর যে প্রতিক্রিয়া হয়েছিল গৌরবীর মনে, সেই প্রতিক্রিয়ার যে ঘটনাটাকে এখানে উপস্থাপন করতে হবে। এরপরে কি আছে, কেন গৌরবীর এমন অনুভূতি হওয়ার কারণ কি, সেই কারণটা এরপরে কিন্তু বিশ্লেষণ করা আছে, সুন্দর করে তোমরা একবার দেখে নাও, খুব সহজ সরল ভাষায় কিন্তু এটা দেওয়া হয়েছে। এরপরে কি প্রশ্ন আছে, এরপরে প্রশ্ন আছে প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে সেই স্বর্গে জাগরিত হওয়ার কথা বলেছিলেন বা সেই স্বর্গে জাগরিত করার কথা বলেছিলেন তা নিজের ভাষায় আলোচনা করো। দেখো খুব সুন্দর করে কিন্তু অ্যান্সার গুলো বানানো হয়েছে, তোমাদেরকে বারবার বলছি অ্যান্সার গুলো একবার পড়ে দেখো, তারপর তোমরা তফাৎটা বুঝতে পারবে এবং সেই মতো তোমরা সিদ্ধান্ত নিয়ে দেখতে পারো যে তোমরা ওই কঠিন ভাষাগুলো নিয়ে পড়াশোনা করবে নাকি এই সহজ সরল ভাষা যেগুলো খুব মনে থাকবে এবং ভালো নাম্বার পেতে তোমাদেরকে সহযোগিতা করবে সেগুলো করবে। আমাদের বাকি ভিডিওগুলো গিয়ে দেখো, সমস্ত অ্যান্সার কিন্তু আমরা সহজ সরল ভাবে উপস্থাপন করি, এটাই হচ্ছে আমাদের নোটসের সব থেকে বেশি বিশেষত্ব। ঠিক আছে, তো একবার দেখে নাও বাকিগুলো। আচ্ছা, তিমির হরণের গান কোন প্রেক্ষাপটে, প্রেক্ষাপট সুন্দর করে দেওয়া হয়েছে, তোমরা সবাই জানো প্রেক্ষাপট, তার আমরা বলেছি। কবি জীবনানন্দ দাশ তিমির হরণের গান কবিতাটি রচনা করেছেন 1943 খ্রিস্টাব্দে, অর্থাৎ বাংলার মর্মান্তিক দুর্ভিক্ষের পটভূমিতে রচিত হয়েছে। উক্ত কবিতাটি একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা, অন্যদিকে 50-এর প্রাণঘাতী মর্মন্তর বাংলার জনজীবনকে ডেকে এনেছিল এক ভয়ানক সংকট। মানুষের মনে ছিল না কোনো শান্তি, ছিল না আগামীতে ভালো থাকার কোনো আশ্বাস। যুদ্ধ ও দুর্ভিক্ষ শুধু মানুষের প্রাণকেই কেড়ে নেয়নি, ধ্বংস করেছিল মানসিক আশা ভরসার জায়গাগুলিকেও। একদিকে মানুষের মৃত্যু মিছিল, অন্যদিকে প্রকৃতির ও ব্যবহারিক সম্পদের যে বিনাশ। বাংলার আকাশকে তখন অন্ধকারে ঢাকা, বাংলার আকাশ তখন অন্ধকারে ঢাকা। তেমনি এক তামাশাচ্ছন্ন প্রেক্ষাপটে কবি জীবনানন্দ দাশ রচনা করেছেন তিমির হরণের গান কবিতাটি। খুব সহজ, এতটাও কঠিন নয়, তোমরা সহজেই মনে রাখতে পারবে। এবং এখানে তিমির বিনাশী হতে না চাওয়ার কারণ কি, এটাও খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এগুলো কমন প্রশ্ন, তোমরাও আগে পড়ে রেখেছো, একবার দুবার পড়লে এগুলো কোনো ব্যাপার না, তোমরা পড়ে নিতে পারবে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আমাদের নানা রঙের দিন থেকে আছে অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউড। তো বুঝতেই পারছো যে পুরো পর্ষদের মডেল প্রশ্নের সমস্ত অ্যান্সার কিন্তু করে দেওয়া হয়েছে। তোমরা যদি
আমাদের এই পিডিএফ গুলো সংগ্রহ করতে চাও, তাহলে সবার প্রথম কি করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখো কিংবা কমেন্ট বক্সে গিয়ে দেখো অমল ক্লাসেস যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই চ্যানেলের কিন্তু লিংক দেওয়া থাকবে। সেই লিংকে জয়েন হয়ে যাও অমল ক্লাসেস যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এবং সেখানে জয়েন হয়ে গিয়ে আমাকে একটা মেসেজ করে জানিও, আমি তোমাদের কিন্তু পিডিএফটা প্রোভাইড করে দেবো। এবং দেখো এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে, তোমরা চাইলে সরাসরি কিন্তু আমার সঙ্গে যোগাযোগও করতে পারো। যদি তোমাদের মনে হয় যে এই অল্প সময় কিভাবে তোমরা এত অ্যান্সার রেডি করবে, সেই জন্য তোমাদের যাতে খুব সময় বেঁচে যায় এবং তোমাদের সহজে যাতে পুরো প্রিপারেশনটা রেডি হতে পারে, তার জন্য কিন্তু এই ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা অতি অবশ্যই কিন্তু পিডিএফ গুলো সংগ্রহ করে নাও এবং তোমাদের পরীক্ষার যে মান, সেই মানটাকে আরো এগিয়ে নিয়ে যাও। আপাতত এই ভিডিওতে এটুকুই। তোমাদের সাপোর্ট যদি পাই, তোমাদের যদি সহযোগিতা পাই, তাহলে আবারও সমস্ত বিষয়ের কিন্তু এভাবে অ্যান্সার নিয়ে আসবো, যাতে তোমরা সহজে পুরো বিষয়গুলোকে এভাবে একটা গুছিয়ে নিতে পারো। তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরীক্ষার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারো। তাহলে আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীতে আরো ভালো ভিডিও তোমাদের জন্য আনার জন্য কিন্তু অনুপ্রাণিত হব। তাহলে এই ভিডিওতে আপাতত এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।